পছন্দ হয়েছে ফ্রিজটা, কারণ ফ্রিজের একটা যে কতটা দরকার। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে একটা ফ্রিজ নিয়ে নাও, ফ্রিজ নিয়ে নাও। তো ফ্রিজ ফাইনালি চলে আসলো। তো কিভাবে কি আসলো না আসলো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা সংসারে যে ফ্রিজ কতটা প্রয়োজন সেটা প্রত্যেকটা মহিলারা জানে, শুধু মহিলারা সবাই মানে বোঝে একটা ফ্রিজের মর্ম কি। তো যাই হোক, আমাদের তো ফ্রিজ ছিল না, আর এই মুহূর্তে কেনার কোনো প্ল্যানও ছিল না আমাদের ফ্রিজ। কারণ একটা ফ্রিজ ভালো মতো কিনতে গেলে কিন্তু অনেকটা মানে টাকার ব্যাপার, সবাই জানো সেটা। আর আমাদের যেহেতু প্রচুর প্রচুর টাকা খরচ হয়ে গেছে এই মুহূর্তে, সত্যি বলতে আমাদের ফ্রিজটা মানে প্রয়োজন থাকলেও আমরা কিনতে পারতাম না। তো আমাদের সেই প্রয়োজনটা মানে যাতে আমরা মেটাতে পারি, তাই জন্য একজন আমাদেরকে হেল্প করেছেন, আমার দিভাইয়ের এক কাস্টমার সুমিতা আন্টি। আন্টি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আন্টি আমাদেরকে 10,000 টাকা পাঠিয়েছিলেন, বলেছিলেন যে 10,000 টাকা পাঠালাম, বাকিটা যা লাগে তোমরা দিয়ে ফ্রিজটা একটা কেনার ব্যবস্থা করে নাও, কারণ যেহেতু ফ্রিজটা খুবই দরকারি একটা জিনিস। তো আন্টির ফটো দিতে পারলাম না, কারণ আন্টি ফটো দিতে বারণ করেছে, শুধু নামটাই বলে দিলাম সুমিতা আন্টি। তো সুমিতা আন্টি 10,000 টাকা দিলেও আরো কিছুটা লাগতো এর সাথে, কিন্তু আমাদের যেহেতু এই মুহূর্তে হাতে একটু টাকা খুব কম, তো সেই কারণে আমি এই বিষয়টা নিয়ে আমরা গিয়েছিলাম, একবার খোসলায় গেছিলাম, একবার গ্রেট ইস্টার্নে গেছিলাম। তো সব জায়গায় ফ্রিজের দাম সর্বনিম্ন 14,000 15,000 এরকম দেখাচ্ছিল, আর সেগুলো হচ্ছে 2 স্টার বা 3 স্টার, মানে যেগুলোতে ইলেকট্রিক বিল অনেক বেশি খাবে। তো সেখানে আমি মানুকে বললাম যে মানু ঠিক আছে তাহলে 1 সপ্তাহ পরে নিয়ে নিই। তো মানু বললো ঠিক আছে। এবার তারপরে আমাদের যে ফ্ল্যাটের মালিক, মানে যার কাছ থেকে আমরা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, উনি বললেন আমি যোগাযোগ করে দিচ্ছি এক জায়গায়, তোমরা 10,000 টাকা দিও, বাকিটা সামনের মাসে দিয়ে দিও। তো সেই হেতু কথা বলে সেই দোকানদারের কাছে গেলাম, আর 10,000 টাকা দিয়ে এই ফ্রিজটা একটু দাম বেশি পড়েছে, যেহেতু 5 স্টার 189 লিটার, আর কোম্পানিটাও ভালো স্যামসাং এর। তো সে আঙ্কেল বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেখানে 10,000 টাকা দিয়ে আমরা এই ফ্রিজটা নিলাম, আর ফ্রিজটার দাম পড়েছে হচ্ছে 18,200 টাকা। তো দেখো এবার মানুষ হচ্ছে খুব খুশি, আজকে খুব খুশি। আচ্ছা, এটাকে কি সিন্ডিকেট বলা যেতে পারে? আমি তোমাদের কাছে জানতে চাইছি। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা একটা ভিউয়ার্স গিফট পাঠিয়েছে আমাদের এই ঝাড়ু। সবাই কমেন্ট লিখছে যে মারু নয় ঝাড়ু বলো, মানে ঝাড়ুটা বেশ ভালো হবে, ঝাড়ু আর ঝাড়ুর নতুন জামাই একদম। এই ঝাড়ুর দিদি ভাই তার কোনো ভিউয়ার্স দিয়েছে 10,000 টাকা, 10,000 টাকা। তাই এটাকে কি সিন্ডিকেট বলা যেতে পারে? কারণ দেখো, একজন 2,000 দিয়েছে, একজন 10,000 দিল, আরও কত যে ভিডিওতে পাবলিসিটি হচ্ছে, মানে আরও ও তলায় তলায় বলবে এই আমি 2,000 দিচ্ছি না, তোমাদের নতুন সংসার, তোমাদের তো কী অভাব, কী অভাব, কী অভাবে যে দিন কাটাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারো। চরম অভাব, চরম অভাব। এই অভাবের মধ্যে ওদের প্রয়োজন থাকলেও ওরা কিছু কিনতে পারবে না। আরে বুঝতে পারছো না, বইনকে দুটো খাওয়ানোর পয়সা ছিল না, বাজেট ফেল। মানে আমার বহিনকে দুটো ওই চিকেন, মটন না, মটন তো দিদি পাঠিয়েছে, দিদি, ওর আবার দিদি আছে, ওই দিদি আবার ওর মায়ের অসুখ দেখে পালিয়ে গেছিলো। ওই দিদি আবার যখন সংসার ছেড়ে ওর 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 দিদি মানে তো ওর মা বাবা তো মানে ঝাড়ুর মা বাবা তো তারও মা বাবা, তা বাপের বাড়ি পালিয়েছিল। সেই বাপের বাড়ি যাওয়ার পর এই ঝাড়ু আর ঝাড়ুর মা প্ল্যান করে দিদির কাছে প্রতি মাসে মান্থলি 10,000 টাকা করে নেবে, প্ল্যানিংও করে ফেলেছিল। ও রে, এ জগতে কি দেখলাম আর কি দেখলাম না, বাপরে বাপ, বনে বনে এই বাপ, বাপরে বাপ, কি ভাব কি ভাব। মানে এরা নোংরা কাজে একে অপরের সাথ দেয় একদম। তুমি যখনই নোংরা কোনো কাজ করবা একেবারে সব তোমার পাশে একদম থরে থরে দাঁড়িয়ে পড়বে তোমাকে গার্ড করার জন্য। জানো তো একটা জিনিস, এটা আমি শুনেছি, নেশার যখন ধরায় না একজন আরেকজনকে, তখন কিন্তু পয়সা লাগে না। আর যে কেউ দেখবার নেশার জোগাড় করে দেয়, কিন্তু যখন নেশা লেগে যায়, যখন নেশায় পড়ে যায়, তখন কিন্তু আর কেউ দেয় না, তখন বাড়ির ঘটি বাটি চাটি বিক্রি করে সে নেশা করতে যায়। তো এটা হয়েছে তাই। এরা আবার বনে বনে, এদের আবার এত ভাব, এরা যখন নোংরা কাজ করে তখন দুই বোনে বোনকে সাপোর্ট করে, কিন্তু সুস্থ যখনই হয়ে যায় তখন এরা দুইজন দুজনের একদম মুখোশ টেনে খুলে দেয়, আর কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখে না। তো সেরকমই মোটামুটি এখন বনে বনে খুব ভাব হয়েছে, কারণ বোন কাস্টের বিরুদ্ধে বিয়ে করে আলাদা ভাড়া করে চলে এসেছে দিদির সাপোর্টে।
আর দিদিও তো মানে একদম নছল্লার মাস্টার, একদম যাত্রাপালার মাস্টার। তা সেই জায়গায় দিদিও বেশ দেখছে এই যত নাটক করবো ততই হ্যাঁ চালা 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 গুনবো। তো চলো আমার দুটো বহিনকে, আমার নিরীহ রোগা বহিনটাকে দুটো ভাত খাওয়াতে গিয়ে এদের বাজেট ফেল হয়ে গেছিলো, অথচ এদের এত অভাব। বাবা এটা পুরো তো দিদিকে ডুপ্লিকেট করে ফেলেছে। ও দিদি যখন ওয়াইটি শুরুতে পান্তা ভাত আর কাঁচা লঙ্কার পেঁয়াজ নিয়ে বসতো, কি কষ্টই না করেছে গো, বলে বোঝাতে পারবে না। তাকিয়ে থাকতো কখন শ্বশুর পুজো করে আসবে, পুজো করে চাল ঠাল নিয়ে আসবে, ওদেরকে ভাগ করে চাল টাল নিয়ে এসে ভাগ করতো, দুই বাড়ির ভাগ করে ওকে দেবে, তারপরে ও রান্না করবে। কখন ওর বাবা একটু ভালো মন্দ বাজার করে দেবে, তারপরে দুই বোনের কপালটাই পোড়া, দুই বোনের। কারণ দুটো জামাই কুইরা, এক নম্বরে কুইরা, অকল কুষ্মণ্ডক, এটা আবার বহিনের ভাষা। একেবারে কুইরা, সব বউগুলোকে খাটিয়ে খায়। এখন তো আমাদের নতুন জামাইয়ের আর কাজ নাই, একদম বউয়ের ক্যামেরাম্যান হয়ে গেছে। বউয়ের কাজ করে দেবে, চা করে দেবে, জল এনে দেবে, বাসন মেজে দেবে, ঘর মুছে দেবে। মানো মানো মানু, তুমি খেটো না, তুমি শুধু মাঝে মাঝে আমায় জড়িয়ে ধরে চুমু খাও, আর তোমার ওই মাম দুটো আমার মুখের কাছে তুলে ধরো। আমি ওই দুটো যত ধাক্কাধাক্কি করবো, চাপাচাপি করবো, তত মজা, তত আরে দিক না, দু চারটে গালাগালি দিচ্ছে দিক, যত কেওয়াস হবে ততই তো, হ্যাঁ ততই তো। ইস আমার তো মনে হচ্ছে আমাদের ঝাড়ু দিদির আফসোস হচ্ছে, এই ক্যামেরাগুলো, এই চ্যানেলগুলো আমার বিয়ের টাইমে আমি খুলতে পারিনি কেন? আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন কেন ইউটিউব করিনি আমি? কেন আমি এই রকম রোমান্টিক সিনগুলো সবার কাছে পাবলিক করতে পারিনি? আমি তো আমার হাজব্যান্ডকে নিয়েও এগুলো করতে পারতাম। আরে বোন রে, তোকে দেখো কি হিংসা হচ্ছে, কি হিংসা হচ্ছে, সেই সময়টা আমি কেন হাতে পেলাম না? তো যাই হোক, আমাদের ঝাড়ুকে নিয়ে তো আমার সেইভাবে কন্টেন্ট আমি তো এখন করব, কারণ এখন আমি একটু ওই টপিক মানে আমাদের টেপির ফ্যামিলির কেচ্ছা কেলেঙ্কারির থেকে একটু নিজেকে দূরে রাখছি। তাছাড়াও লিগাল এখন খেলা হবে আমাদের ওয়াইটিতে, তোমরা জানো, সেই জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। তা সেই জায়গায় কন্টেন্ট, এই যে আমাদের কিছু মানুষ ছাড়াও যে আমাদের কন্টেন্ট আমরা করতে পারি, কন্টেন্ট আছে আমাদের ওয়াইটিতে, আমরাও যে মানুষকে তার ভুল দোষ সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, সেই কারণে অবশ্যই ধর্ম নিয়ে খেলা তো আর মেনে নেওয়া যায় না। ধর্ম নিয়ে খেলা, নতুন বউ সেজে সিঁদুর নিয়ে খেলা, মাংস ধরার পর সেই হাত কোথায় মুছবো, বুকে মুছবো না পাছায় মুছবো, গায়ে মুছবো না, মাংসটা নিয়ে এসেছি সেই হাতটা মুখে মুছবো না বডিতে মুছবো, হাতটা মুছবো তো মুছবো, কোথায় মুছবো, জায়গা খুঁজে পাচ্ছি না। তো সেইগুলো যখন ওয়াইটিতে দেখাবে, আমাদের একটা নতুন নতুন খাবার চাই। তোমাদেরকেও বলছি, শোনো, মজা নাও, মজা নাও, আমরা মজা দেব, তোমরাও মজা নাও, একদম ঝাকাস করে দেখো, আর লেবুর চটকানোর মতো চটকে দাও, একবার দাও মুড়িয়ে, দাও চটকে, দাও ঝাঁকিয়ে, ঝাঁকানাকা করে একদম দাও ঝাঁকিয়ে। তো যাই হোক, এবার আমার মনে দুঃখ সারা জীবনের জন্য আমার থেকে যাবে। আমার ওই রোগা বহিনটাকে খাওয়ানোর সময় ওদের বাজেট ফেল হয়েছিল, দেখেছো তো? 10,000 টাকার লোকে পাঠিয়ে দিল, সিন্ডিকেট চলছে, সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট। কৃষাণুকে কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 1500, কেউ কেকের দাম, কেউ মাছের দাম, কেউ মাছ আবার পুরো 25 জন খাওয়ার মাছের দাম না, একটা মাছের হয়তো, কেউ হয়তো 1 কিলো মাংস, এরকম মানে মোটামুটি এমন জিনিস দিয়েছে, সব কিছু জোগাড় করো একসঙ্গে বোধহয় 15-20 হাজার টাকা হবে কিনা একটু সন্দেহ আছে। তা সেই জায়গায় সিন্ডিকেট 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 রাজ, সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট রাজ। আর খাট আর আলমারিটা দেখে ওদের তো ঘুমই উড়ে গেছিলো। তা বলছি কি, এই যে 10,000 টাকা কোথা থেকে এলো? ওটা কি এদেশেরই টাকা না বিদেশের নাকি ওপার বাংলা? খোঁজ টোজ কি তোমরা নিয়েছ? না নিলে একটু বলো।
আর যদি পেয়ে থাকো অবশ্যই জানিও, কারণ তারাও কি না দেশদ্রোহীর খাতায় তো নামটা তুলে দিতে হবে। আমি একা কেন থাকবো? যত মানুষ পাবো আমারও তো দলটা ভারী করার দরকার। দেশদ্রোহী ট্যাগ নিয়ে তার আমি একা ঘুরলে চলবে না, আমারও তো আশেপাশে বন্ধু চাই। আমি কি একা একা দেশদ্রোহীর ট্যাগটা নিয়ে ঘুরতে পারবো? তবে একটা আজকে আমাকে একজন ভিডিও পাঠিয়েছে, সেখানে মোদি সরকারকে মানে আমাদের প্রধানমন্ত্রীকেও দেশদ্রোহী ট্যাগ দেওয়া হয়েছে। আমি বলছি না, এটা একটা খবরে বলছে, যদিও খবরটা আমাকে এই ফোনের মধ্যে পাঠিয়েছে। সত্যিকারের এটা মনে হয় যদ্দূর বামপন্থীরা ময়দানে নেমেছে, তারা এরকম করে মিছিল বের করেছে, মার্কেটে মানে রাস্তায় মিছিল বের করেছে। তাই আমাদের প্রধানমন্ত্রীকেও এরকম কথা, এটা আমি না, আমার কথা নয়, এটা একটা খবর এবং আমি ওই লিঙ্কটা রেখে দিয়েছি। যদি সেরকম হয়, যদি কেউ ভাবে যে আমি ভুল বকছি বা ভুল কথা বলছি, যে আমাকে খবরটা পাঠিয়েছে আমি সেই লিঙ্কটা আমি কমিউনিটিতে দিয়ে দেবো। তো যাই হোক, তার মানে আমি একা নয়, আমাদের প্রধানমন্ত্রীকেও এরকমভাবে এরকম বড় মানে এরকম একটা মানে বাজে রকম একটা এলিগেশন লাগানো হয়েছে। তাহলে আমি তো একদম চুনোপুটি, তাই না? আমি তাই ভাবছি, তাই আমি তো একা থাকলে তো চলবে না। এই দেশদ্রোহিতার ভিতরে আরও কিছু মানুষকে আমার টেনে নিতে হবে, যেমন ঝাড়ুকে নিতে হবে, কারণ ঝাড়ুর টাকাটা এলো তো এলো কোথা থেকে এলো? আমাদের সামনে এলো 10,000, তলায় তলায় কত হাজার যে দিচ্ছে নিচ্ছে আমরা কি করে বুঝবো? তাই তোমাদের বলছি, খোঁজ লাগাও, পাতা লাগাও, টাকাটা এলো তো এলো কোথা থেকে? আর এই টাকাটা নেওয়া দেওয়াতে কি সিন্ডিকেটের কোনো রকমের গল্প প্রকাশ করা যেতে পারে? এবার কর খোঁজ নে। আমার পেছনে তো আদা নুন খেয়ে লেগেছিলি। এই ঝাড়ুকে 10,000 টাকা কে দিয়েছে খোঁজ নে। শুধু 10ই দিয়েছে না, তার পাশে আরও 2-4টে শূন্য আছে, খোঁজ নিবি, নাহলে তোর বুকের খরচা আমি ডলে দেবো বলে দিলাম। এবারে বুকের পাঁচজন না আমি গুড়িয়ে রেখে দেবো, খোঁজ নিবি। এটাকে সিন্ডিকেট আওতায় আন, সিন্ডিকেটের আওতায় নিয়ে আয়। তা আমি যখন দেখেছি ভাই, আমাকে তো আমায় বাঁচাতেই হবে, আমাকে বলতেই হবে। তাই এখন যেদিন ওই সোমনাথের মনে হয় জন্মদিন ছিল, তো সেই দিন তো বাবা এখন তো বনে বনে পিরিত দেখলে তো আর গা মানে মানে কোথায় রাখবো মুখ, সেটার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্মদিনে এই আমাদের ঝাড়ু জামাইবাবু দাদা, এটাতে অ্যাকচুয়ালি দিদির বর দাদাই ডাকে, জামাইবাবু কম ডাকে। দাদার জন্মদিনে তো গেছিল, সে ও একটা এমন জিনিস দিতে চেয়েছিল, ওদের কাছে কিন্তু বাজেট নেই, টাকা পয়সা নেই, কিন্তু এমন একটা জিনিস দিতে চেয়েছিল যেটা ও দেবে কি তার আগে ওর দাদাকে কেউ দিয়ে ফেলেছে, কিন্তু ওদের টাকা নেই। সামান্য আমার বহিনটাকে দুটো এই কটা ভাত খাওয়াবে চিকেন দিয়ে, মটনও চাইনি, চিকেন দিয়ে, সেটা ওদের বাজেট ফেলছিল। অথচ ওই সোমনাথকে গিফট দেওয়ার জন্যে পুরো শপিং মল ঘুরেই চলেছিল। তারপরে তো একটা ফ্যাকাশে কালারে কি জামা দেখলাম আমি। সেইখানে সেই দিন ওরা ফ্রাইড রাইস আর মাংস টাংস করেছিল। তা ফ্রাইড রাইসগুলো ওই টিফিন বক্সে করে ওই কন্টেনারগুলো করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে এই একটা জয়ীকে দেব আর বাকিগুলো দিদির ফ্রিজে রাখবো, আবার নিয়ে আসবো। বুঝেছো? আমরা তো যাচ্ছি ওদের বাড়ি খেতে, তো যাবো, ওর জন্য আমি দুপুরবেলা করছি। দেখো বনে বনে মিল থাকলে কি হয়, যে আমি তো যাচ্ছি, তা আমার ঘরে যেগুলো আছে সেগুলো নিয়ে চলে যাচ্ছি, বুঝলি, তো ওগুলো তোকে দিয়ে দিলাম। ওটা ও খাক ফেলুক যা করে করুক, ও হয়তো ওর শ্বশুরবাড়িতে দিল, যা বোন পাঠিয়েছে, বোনের বাড়ি রান্না হয়েছে তাই দিয়ে গেছে। আর আবার কিছু রান্না করে সেটা টিফিন বক্সে করে বোনকে পাঠালে, তাই তো করে। সেই বাসি খাবার এরা রেখে দিয়েছে, এটা গিয়ে আবার পরের দিন নিয়ে এসেছে। পরের দিন আনার সময় ও তো দেখেছে আগের দিন জন্মদিনের মধ্যে মাংস টাংস করেছিল, খাইয়েছিল, তো ওখান থেকে মাংস। কিন্তু মানুষকে খাওয়ানো দাওয়ানোর মন আছে, এটা কিন্তু না। ওই তোমরা যে মালা চিকমিক আর আলমারি দেখছো, ওর ভেতরে জন্ডিস আছে, কিন্তু মানুষকে খাওয়ানোতে ওর কোনো কৃপণতা নেই, এটাই ওর মন আছে। কেন জন্ডিস আছে বলছি, এখন এই বোনের ফটো ও লাগাবে, ওর ফটো বোন লাগাবে, বোনের ফটো ও লাগাবে, ওর ফটো বোন লাগাবে, এই বনে জড়াজড়ি করে যে কত ভিউজ টানবে। তা এখন দেখেছে এটা দেয়া মানে ওকে আমার গ্রিপ্টে রাখা, ওকে আমার
একদম আমার আমার কন্ট্রোলে নিয়ে নেয়া, বুঝেছো? তার জন্যই তো দেখ, দুই বোনে মিলে কন্টেন্ট বানাবে, দুই বোনে মিলে ভিডিও বানাবে, 5 কোটো সিঁদুর দিয়ে দিয়েছে। সিঁদুর কোথায় ঢালছে? খাটের ওপর। সে খাটের ওপরে কিন্তু ওরা লটালটি গটাগটি গড়াগড়ি সব খায়। একটা নিয়ম শৃঙ্খলা, যদিও আমি বলছি যার যেটা ওর বড়দি মানে যে দিদি, সেও কিছু মানে না, সেও ভাতের থালা কোলের মধ্যে নিয়েই তার বাচ্চাকে খাওয়ায় বিছনাতে বসেই, সেও মানে না, সেও কিন্তু ব্রাহ্মণ বাড়িতেই থাকে। তাই এদেরকে এই এঁটো কাটা নিয়ে বলাটা বেকার, এদেরকে এঁটো কাটা নিয়ে বলা মানে একটা বেকার শব্দ। বলে না, তুই যা বলছিস বল, আমার এড়েই জানলো, তুই যা বলছিস বলে যে আমার এড়েই শুনলো। তো এদের এঁটো কাটা না, এদের আসল হচ্ছে কন্টেন্ট। এই যে হিন্দু মুসলিম কন্টেন্ট, এই যে ক্যামেরা অন করে চুমাচামি খাওয়া কন্টেন্ট। একটা গান এসছে যেখানটায় ঠোঁটের ঠোঁট দিয়েই চুমু খাচ্ছে, মানে এইগুলো ওরা এইগুলো করবে বলে ওদের বিয়েটাকে কন্টেন্ট বানিয়েছে। অ্যাকচুয়ালি ওরা বিয়েটাকে পুরো দুধ ধুয়ে ধুয়ে খাবে, একদম ধুয়ে ধুয়ে খাবে বলে এটাকে ওরা একটা বেশ বড় সড়ো মাপের কন্টেন্ট বানিয়ে ওরা মার্কেটে, তবে আরও খেত ভাটা এবার একটা আসবে। কারণ কি বলতো, ওই যে বরাহনন্দন বলে যে কি ভুল করে ফেলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বরাহনন্দন, আয় বাচ্চা হয়, তোকে বরাহনন্দনের দুধ খাইয়ে মানুষ করব। বরাহনন্দন যাদেরকে বলেছিস না, ওই বরাহনন্দনের দুধ দোয়াবো, আর সেই দুধগুলো তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। কত গিলবি গেল, সাহস, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেয়া হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বরাহনন্দন, হ্যাঁ বরাহনন্দন, আর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ফোনে গপ্প করতে মজা লাগে, অসভ্য ইতর। তা যাই হোক, যেটা বলছি মনে পড়লেই তো 2-4টে গালাগালি শুনে ফেলবো। এই তো দুধ খাওয়াচ্ছি, দাঁড়াও ওকে দুধ খাওয়াচ্ছি, ওকে বরাহনন্দনের দুধ। হ্যাঁ, তোর মা বাপে কি শিক্ষা দিয়ে পাঠিয়েছে, আবার মনে পড়েছে আমার, তোর মা বাপে কি শিক্ষা দিয়ে পাঠিয়েছে, বড়দেরকে কিভাবে কথা বলতে হয়। বরাহনন্দন না, বড় ইউটিউবার হয়ে গেছে তোমরা, বড় ইউটিউবার। হ্যাঁ, ভেড়া ভেড়া কোথাকার, তোর বউকে তুই একটা অকাল কুষ্মণ্ডক কুড়ে, তোর তার মানে ইলেকট্রিকের দোকান চলে না বললেই চলে। হ্যাঁ, এত বড় একটা লম্পট, বাড়ি থেকে এসি খুলে আনিস, টিভি খুলে আনিস, তারপরেও তোদের হাতে পয়সা থাকে না। ওই তো করেছিলি মারুতি ভ্যান, গ্যাসের গাড়িগুলো, যেখান থেকে শুধু গ্যাসের গন্ধ বেরোয়, খুব তো দামি গাড়িতেও ওকে তুলিসনি। তারপরে তো মানে ওরা শাড়ি পাঞ্জাবি মালা ফুল এইগুলোতে ওরা ব্যস্ত, কারণ ওগুলো তো বিক্রি করে খাবে, ওগুলো তো যত ফুলমুল গুজবে, যত কালারফুল শাড়ি কিনবে, যত চুড়ি মুড়ি মালা ঝালা কিনবে, সেগুলো তো ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে জড়াজড়ি করবে, ওগুলো তো বেচে খাবে। একটা ভ্যানের গাড়ি করেছিল, তারপরে বাড়ি থেকে মালপত্র এনেছে। কোনো মানুষকে একটা অনুষ্ঠান তো কোনো কিছু করেনি, হয়তো একটু মিষ্টি টিষ্টি, শুধু পয়সা বাঁচানোর তাল ছিল ওরা। তাহলে এই তোর বর কি করেছে এতদিনে? আবার বলতে বসেছিলে আমার বর বিশাল বিজনেসম্যান, আমার বরের ব্যবসা, ওই ব্যবসাটা আমার বর করেছে। শোনো, ওখানে ওর বাবার কিছু নেই, এখন থেকে ওটা আমার বরের ব্যবসা। আমার বর, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো না আমার বর কি করে, আমার বর একজন ইলেকট্রিকের দোকান আছে, ব্যবসা করে, ব্যবসা, বুঝেছো? বাবা এরকম করে উত্তর দিয়েছিল। ওই ব্যবসাটায় ওর শ্বশুর কোনো হেল্প করেনি, ওর বরের ব্যবসা। এই তোর বর এতদিন ধরে কি কামিয়েছে যে তোর নতুন বিয়ে করার পর তোদের হাতে পয়সাই নেই? হ্যাঁ, একটা নিরীহ রোগা আমার বহিনটাকে নেমন্তন্ন করে খাওয়াতে গিয়ে তোদের বাজেট ফেল করে চলে গেছিস। নির্লজ্জ বেহায়া দল, অসভ্য ইতরগুলো, লজ্জা করে না বল? লজ্জা নেই, লজ্জা ঘেন্নার মাথা সব খেয়ে ফেলেছিস। কত তোরা লজ্জা ঘেন্নার মাথা খাবি, আর কত তোরা এইরকম বরাহনন্দনের দুধ তোদেরকে চিপে ঝিনুকে করে খাওয়াবো, শুধু দেখতে থাক। সিন্ডিকেট করা, দেশদ্রোহিতা করা, ধর্ম নিয়ে খেলা, ধর্ম, হ্যাঁ ধর্ম, দুটো ধর্মের ভেতরে। ও খুব ভালো, আমার কথা মনে পড়েছে, এক বোন বলেছে, সীমাদি তুমি জানো না মুসলিমদের কোনো মানে ধর্মের কোনো ফটো হয় না বা কোনো ঠাকুর হয় না, ওদের
অ্যাকচুয়ালি দেখো আমি ওরকম বলিনি। অনেক সময় হয় কি কোনো বাঁধানো তো কিছু আছে যেখানে মক্কা মদিনার ছবি থাকে, যেখানে তোমাদের এই যে তোমাদের ওই কোরআনের অনেক বাণী লেখা থাকে, এইগুলোকেই ওরা বাঁধায় হয়তো দেখেছি, তো কিছু তো ওদের বাঁধানো আছে। দেখো আমি তো ওই ওখানে যে আরবিয়ান ভাষায় লেখাগুলো আছে ওগুলো তো আমি পড়তে পারবো না। তো এরকম কোরআনের ছবি থাকে, হয়তো কোরআনের কোনো ছবি সেটাকেই হয়তো বাঁধিয়েছে। মক্কা মদিনার ছবি সেটা তো আমরা চিনি, সেটাকে আমরা দেখেছি প্রায় সময় সবার ঘরে ওটাকে বাঁধিয়ে রাখতে। তো এরকম আমি বলিনি। দেখো আমি এই ব্যাপারগুলো যেটা আমি জানি না সেই ব্যাপারটা তো আমি তোমাদেরকে বলতে পারবো না। এই যে এরকম ছবি আমি দেখেছি, এই যে এরকম ছবিগুলোকে আমি বাঁধিয়ে রাখতে দেখেছি। আমার পাড়াতে আছে যারা বসবাস করে। আমাদের তো এরকম তোমাদের স্বজাতের মানুষ আছে তো আমাদের আশেপাশে, আমাদেরকেও ওই ঈদে নেমন্তন্ন করে, তারপরে বকরি ঈদে সব ওই খাসির মাংস যেগুলো হচ্ছে না দেয়, মানসিকের কোনো রকমের ইয়ে থেকে ওগুলোই ছোটো ছোটো এরকম করে ছোটো ছোটো করে টুকরো মাংস সবার বাড়িতে বাড়িতে খাসি যারা বলি দেয় সেরকম দেয়। আবার বলে যে ওটা একটা বলি দেওয়ার আবার নিয়ম আছে, কিছুটা মসজিদে থাকে, কিছুটা ওরা দেয়, তার ভিতরে ভাগ থাকে, কিছুটা বিলি করতে হয়, কিছুটা আত্মীয় স্বজনে, কিছুটা পাড়া প্রতিবেশী, আর কিছুটা ওরা রান্না করবে এরকমভাবে। তো সেরকমই যেটুকু জানি আমি সেটুকু বলছি। আমি জানি না, আমি এই ধর্ম সম্বন্ধে মানে আমি আমার ধর্ম নিয়েই ব্যস্ত থাকি, আমি সত্যি বলছি। আর যদি ভুল টুল কিছু বলে থাকি তোমরা আমাকে একটু মার্জনা করে নিও, কারণ আমি জানি না, যেটা আমি জানবো না সেই নিয়ে আমি তর্কই করবো না তোমাদের সাথে। শুধু ঈদে বকরি ঈদে, তারপরে হচ্ছে আরেকটা তোমাদের এইগুলো অনেক রকম ইয়ে আছে। একটা দুঃখের কোনো রকমের সময় আছে, সেই সময় হাই হোসেন এরকম একটা জিনিস আছে, যেটা ওরা সবাই পিঠে মারে এবং শোক পালন করে, এরকম যেগুলো দেখেছি সেগুলো আমি বলছি। তা যাই হোক, যেটা বলছিলাম, সে আমার এক বোন এটা আমাকে কমেন্টে লিখেছে, তো তখন আমি এটা বলেছি। দেখো তাছাড়াও আমাদের এই যে জামাই বলবো না, অসভ্য মানে এই নতুন পটপটি জামাইটা, হ্যাঁ, এই পটপটি জামাইও কিন্তু তো হিন্দু। তো ওই ধূপদানি এনেছে, ঠাকুর কই ঘরের ভেতরে? সবাই বলছে যে সীমা একটা বাড়ি, নতুন বউ, নতুন বিয়ে করেছে, ঠাকুরতলায় গেছে, সিঁদুর পড়েছে, যাই করেছে। দেখো বিয়ে যখন হয়ে গেছে এখন তো হচ্ছে ঘরের মধ্যে তো একটা ঠাকুর রাখতে পারে। না, ওরা আগে চুমু খাবে গৃহস্থে বাড়িতে, ওরা আগে চুমু খাবে, আগে জড়াজড়ি করবে, তারপর যদি ঠাকুরের কথা ভাবা যায় তারপরে। আর ওদের কাছে ওখানে ঠাকুর না নেওয়াই ভালো। শোনো, ঠাকুর ঘরে রাখার পর যদি সেই ঠাকুরের ওপরে এই অরাজকতা চলে, দেখেছো, মাছ মাংস এঁটো কাটা এরা কিছু মানে না, তারপরে তো আশি বাসি ছাড়ার তো কোনো বালাই নেই। আর এখন তো এরা যা অবস্থা, এরা তো দিনে দুপুরে যখন তখন যা নয় তাই করবে, আর সেই সব ছোঁয়া না পায় ঠাকুর, এতে তো আরও অকল্যাণ বা আরও পাপ। তা আমি বলবো ওই ধূপ ধুনো দিচ্ছে দিক, আর এমনি একটা ফটো কোথাও যদি লাগিয়ে রাখে, ঠাকুর ওদের ঘরে না পাতাই ভালো। এমনি কোনো ক্যালেন্ডার পেলোই তো, ওর দিদি সোনার গহনা দিয়েছিল, সেই সময় তো গণেশের ক্যালেন্ডার পেয়েছিল, একটা সিদ্ধিদাতা গণেশের ক্যালেন্ডার পেয়েছিল, তো সেই ক্যালেন্ডার লাগিয়ে রাখুক। তাছাড়াও এবার বলছি, এটা জামাইয়ের কথা বললাম, এবার আমাদের ঝাড়ুর কথা বলি। ঝাড়ু আরেক ভিউয়ার্স লিখেছে, আমার কমেন্ট বক্সে চলে যাও দুপুরের ভিডিওতে, সেখানে লিখেছে, বলছে সীমাদি ওর ভেতরে সত্যি মুসলিমের কোনো আদব কায়দা নেই। এই যে সালাম দোয়া যেগুলো বলে না, ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম, এই যে এইসব যে তোমাদের ভেতরে আছে, যেমন অলরেডি নমস্কার ওই তরফ থেকে আসে, হ্যাঁ নমস্কার, কেমন আছো, আমরা যেমন বলি প্রত্যেকে তোমরা কেমন আছো, ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে। ওর যে একটা দোয়া বা মানুষকে প্রত্যেকটা দিনে যে কথার শুরুতে বা শেষে যে মানুষের সাথে যে ও যে কাস্ট সেই কাস্টে, তাহলে আল্লাহ হাফিজ বা যেগুলো বলে থাকে, সেরকম ও কোনো সময় ওর ভেতরে কোনো অ্যাটিটিউডে কোনো দিন দেখা যায়নি, এবং ওকে কোনো দিন নামাজ পড়তে দেখা যায়নি। এবার এই নামাজ পড়তে থেকে ওখানটা আরও একটা কমেন্ট এসেছে, বলেছে আমাদের মুসলিম ধর্মে যারা সিঁদুর শাখা পলা পরে
তারা কিন্তু আর নামাজ পড়তে পারে না। এটা আমার কমেন্ট বক্সে লিখেছে, আমি কিন্তু বলছি না, তোমরা আবার ভেবো না যে আমি বলছি। দেখো এই যেহেতু ওই যে বললাম হিন্দু মুসলিমের সুরসুরি দিলেই অনেক কথা উঠে আসে, তো এখানে বলছে তো যেমন আমিও শুনেছি নাকি সুরমা, ওই যে ওদের আমার এই সামনে বাড়িতেই এই 2-4টে বাড়ি পরেই মুসলিম বাড়ি, এক আছে, ওকে আমরা বলি হচ্ছে, বাবা আমি নাম ভুলে যাচ্ছি গো, ওই রেশমা, আর ওটাকে আমি কি বলে রাখি, অনেক দিন আমি ওদিকে যাই না, যাই হোক ও 5 টাইম ওই নামাজ পড়ে, একদম আরবিয়ান ওই ভাষাতেই পড়ে, এবং খুব পড়ায় ও। আবার মানুষ এই আশেপাশের আরও 2-4টে মুসলিম আসে, তাদেরকে ওই কোরআনটা পড়া শেখায়, পড়ানো, অক্ষরগুলোকে ইয়ে করা, এগুলো শেখায়, আমি দেখেছি। তাই ও সুরমা পড়েছিল, ওই যে সুরমা, কোন ওদের তোমাদের ঈদে বা কোনো সময় সেই সময় সুরমা পড়তে হয়, সুরমা পড়ে নামাজ পড়লে নাকি ওই চোখে আর ওরা কোনোদিন আর অন্য কিছু পড়তে পারবে না, মানে সুরমাটাই ওদের কাছে খুব মেহেন্দি পরা, সুরমা পরা, এগুলো ওদের কাছে একটা খুব ভালো প্রমাণ হয় যে ও আল্লাহর প্রতি অনেক নিজের ত্যাগ বা সমর্পণ আছে, অনেক কিছু ত্যাগ করে। তো এইগুলো এই যে যার, তখন ওখানে একজনে লিখেছে যে সীমাদি সিঁদুর আর শাঁখাপলা পড়লে কিন্তু নামাজ পড়া যায় না, এরকম লিখেছে, উনি লিখেছে, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু তারা নামাজ পড়ে। এবার এটা আমি হতে পারে তাদের রুলসের বাইরে গিয়ে পড়ে কিনা বা কিছু, বা যখন হয়তো নামাজ টামাজ পড়ে তখন হয়তো শাঁখাপলা বা সিঁদুর টিঁদুর তুলে দিয়েই পড়ে, যে শাঁখাপলা সিঁদুর মিঁদুর পরে হয়তো নামাজ পড়তে বসে না, ওদের তো আবার এরকম সেই মাথা টাথা ঢেকে টেকে সুন্দর করে বসে, হতে পারে। আমি কিন্তু এই ধর্ম সম্বন্ধে কোনো তর্কেতে যাব না, কারণ আমি যেটা ওদের জীবনে ওরা নিয়ে ব্যস্ত, আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, আমি যেটা টুকটাক দেখেছি আমি সেগুলো বলছি, একদম ডিপলি আমি ওদেরকে কোনো দিনই এই ধর্ম নিয়ে আমি কারোর সাথে কথা বলি না, বা আমার মনেও হয় না যে এগুলো কোনো আলোচনার বিষয়। ওর ধর্মে ও খুশি, আমার ধর্মে আমি খুশি, আমরা পাড়া প্রতিবেশী, আমরা একে অপরের সঙ্গে মিশি, বসি, কথা বলি, খাই দাই, উঠি বসি, যাই হোক, এরকম, এর বাইরে আর কিচ্ছু না। যে না আমি তো খুব একটা কারোর বাড়ি সেভাবে যাই না, আর গিয়ে যে ঘন্টার পর ঘন্টা তাদের জীবনযাত্রা সম্বন্ধে আমার জানার ইচ্ছুক, আমি এটা খুঁচিয়ে জিজ্ঞেস করি বা জানি, এরকম কিছু না। আমি যেগুলো ওপর দেখেছি, আলগা দেখেছি, আমি তোমাদের কাছে সেটা বললাম। এইটা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, তারই উত্তর দিলাম যে এরকম কি সত্যিকারই এরকম শাঁখাপলা বা সিঁদুর পরলে নামাজ পড়া যায় না, বা মুসলিম ধর্মের এগেনস্টে কোনো কিছু করা হয়? যদি তোমরা যারা আমার মুসলিম বন্ধু আছো, ফ্রেন্ডে আছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমারও অনেক কিছু জানা হবে যে সত্যিকারেরই শাঁখাপলা বা সিঁদুর পরলে তোমাদের নামাজ পড়াতে কোনো ব্যাঘাত আসতে পারে। আর সত্যি দুটো ভিন্ন ধর্মের মানুষ হলে একটু এগুলোতে প্রবলেম আসে। আরও সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওরা এই যাত্রাপালা করছে, সেই জায়গায় তো আরও বেশি করে একটু প্রবলেম ফেস করতে হয়। এরা যেমন হিন্দু মুসলিম বলে যেমন মানুষের কাছে ভালোবাসাও পাবে, তেমনি কিন্তু অনেক প্রবলেমেরও শিকার এদের হতে হবে। তো যাই হোক, কারণ প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড কুড়ে। এই ঝাড়ু যখন কাজ করবে তো করবে, পুরো দমে কাজ করতে পারে, আবার যখন মন চাইবে তখন সব করবে, আবার যখন ল্যাদ খেয়ে শুয়ে থাকবে তো শুয়ে থাকবে, তখন আবার একে দিয়ে কোনো কাজ করানো যাবে না, এরকম। আর প্রচণ্ড চতুর মেয়ে। তো যাক, জামাইটা ভালো পেয়েছে ঝাড়ু, তোর জামাইটা ভালো পেয়েছিস। হ্যাঁ, এই রকম অকাল কুষ্মণ্ডক জামাই যার কপালে জুটবে, তার জীবন একদম মাস্ত গড়াবে, মাস্ত। ए चीज़ बड़ी है मस्त मस्त, ए चीज़ बड़ी है मस्त। তো চলো একটা তোমার হচ্ছে আমাদের এই ঝাড়ুর একটা রিলস তোমাদের শোনাবো। सीने से लगाना है,
से गुजर जाना है इतना प्यार किसी से पहली बार। সাবাস! এই কারণেই তো আমাদের ঝড়ু सबसे छुपा के तुझे सीने से लगाना है इतना प्यार पहली बार आया है। এই যে এই কারণেই তো বিয়ে, আর এই কারণেই তো তোমাদের কাছে কন্টেন্ট, এই কারণেই তো ওর বাড়ি থেকে দূরে, কারণ ওই পাড়া প্রতিবেশী সব প্যাক দেবে আর ওই ওর ওর ওই ছেলে ওই ছোকরাকে রাস্তায় বেরোলেই ধরে প্যাদাবে, বলে এই এগুলো কী শুরু করেছিস। তবে শুনলাম ওদের নাকি পাড়ার লোক খুব ক্ষেপে গেছে, এই ঝাড়ুর পাড়ার লোক খুব ক্ষেপে গেছে যে এই রকম মানে দুটো ভিডিও করে নোংরামি ছড়াচ্ছে আর নোংরামি করছে, এইগুলো যদি বেশি বাড়াবাড়ি করে মিউনিসিপ্যালিটিতে জানাবে, ওদের ওখানকার মিউনিসিপ্যালিটিতে জানাবে। এরা বাড়ি থেকে লুকিয়ে এই নোংরা কীর্তন করবে বলে এরা সবটাই সব জানে, কিছুই না। ওর মায়ের সমস্ত সম্মতি আছে, কিছু না। ওইখানে যদি বিয়ে হতো একটা লাটালাটি ঝামেলা মারামারি বেঁধে যেত, সেই কারণে ছেলে কি করেছে, ও একদম দুজনা মিলে আগে লুকোচুরি করে বিয়ে করে জিনিসপত্র টোল টোপলা নিয়ে টুকটুক 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 করে পালিয়েছে টুকটুক করে পালিয়েছে যে না এইখানে এই একই এরিয়ার ভিতরে থাকা যাবে না, থাকলে লোকের কাছে গণধোলাই পড়বে, এই কারণে পালিয়েছে। কারণ ওদের দেখে হয়তো আরও 2-4 জন এরকম করতে পারে, তো সেইখানটায় অবজেকশন, ওভাররুল একদম। এইসব কীর্তন যাতে মানে পাড়ার লোক খেপে না যায়, দুমদারাক্কা তুলে ধরে একদম তুলোধনা না করে দেয়, তার জন্যে এই ঝাড়ুর মায়ের পুরো সম্মতির দ্বারাই, নাহলে ওর মা জানে না, এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব একটা মা জানবে না ওদের প্রেমটা 6-7 বছরের প্রেম, 1-2 দিনের প্রেম না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, গুড নাইট, সুইট ড্রিমস। আর মাঝে মাঝে একটু মাইন্ড চেঞ্জ করতে হয়, কন্টেন্ট চেঞ্জ করতে হয়, একটু রাস্তা পথঘাট চেঞ্জ করতে হয়। কেন জানো তো, অপরপক্ষের মানুষদের সময় দিতে হয়, কারণ ওরা বেশিক্ষণ পারবে না চুপ থাকতে। ওরা যখনই ফোনা তুলবে, এই মরকর, তোকে বললাম সিন্ডিকেটটা খুঁজে বের কর, এই টাকাটা এলো তো এলো কোথা থেকে, কোন দেশ থেকে এলো, বিদেশ, কোনো কালো টাকা, ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে কিনা, সিন্ডিকেট চলছে কিনা, বা ওপার বাংলা থেকে দেশদ্রোহীর কোনো রকমের খোঁজ করবি, তাহলে তোর গলার মধ্যে না ডলে দেবো আমি। চলো টাটা।